আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আবার আমন্ত্রণ একুশে বিজনেসের সঙ্গে আছি রাজীব জামান। প্রিয় দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। আর শুরুতেই ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবর জানাতে নিয়ে যাব প্রতিনিধি মহিমা পলের কাছে। ধন্যবাদ রাজীব জামান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর জানাবো এবং লেনদেনের 1.5 ঘন্টা পরে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। যদিও লেনদেনের গতি বেশ ভালোই রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 693 কোটি 97 লাখ টাকা অর্থাৎ 694 কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেন চলছে এবং বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর বেড়ে লেনদেন চলছে। দর বেড়েছে 176টি এবং 108টি প্রতিষ্ঠানের এই মুহূর্তে দর হারিয়ে লেনদেন চলছে। টপ ট্রেডের তালিকায় দেখা যাচ্ছে প্রথমেই বেক্সিমকো উঠে এসেছে এবং এনআরবিসি ব্যাংক এই প্রতিষ্ঠানটি টপ ট্রেডের তালিকায় এই মুহূর্তে দ্বিতীয় অবস্থান রয়েছে। তৃতীয় অবস্থানে ন্যাশনাল ফিড মিল রয়েছে, ফরচুন, লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থান। এবং টপ গেইনার্সের তালিকায় কাট্টালি টেক্সটাইলের অবস্থান প্রথমেই রয়েছে, 10% দর বেড়ে এই মুহূর্তে হলটেড প্রাইসে অবস্থান করছে, বিক্রেতা শূন্য হয়ে 13 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে, সর্বশেষ লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে এমএল ডাইং রয়েছে, এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ লেনদেন হয়েছে 33 টাকা 20 পয়সায়, 9.93% দর বেড়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্ডেক্স অ্যাগ্রো, 9.91% দর বেড়ে 73 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং তৃতীয় অবস্থানে রয়েছে টপ গেইনার্সের তালিকায়। টপ লুজার্সের তালিকায় ওয়ান ব্যাংকের অবস্থান এখনো পর্যন্ত আমরা প্রথমেই দেখতে পাচ্ছি 7.20% দর হারিয়েছে। সমরিতা রয়েছে দ্বিতীয় অবস্থানে, জনতা ইন্স্যুরেন্স এবং প্রভাতী ইন্স্যুরেন্স পরবর্তীতে তৃতীয় এবং চতুর্থ অবস্থান রয়েছে। এবং সেক্টরাইজ লেনদেনে টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের আধিপত্য দেখা যাচ্ছে আজকে। টেক্সটাইল সেক্টরে এই মুহূর্তে দেখা যাচ্ছে দর বেড়েছে 38টি এবং 9টি প্রতিষ্ঠানের দর হারিয়ে লেনদেন চলছে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে 22টি প্রতিষ্ঠানের দর বেড়ে লেনদেন চলছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। চলে যাচ্ছি একুশে বিজনেসের মূল স্টুডিওতে। ধন্যবাদ মহিমা পলি। দর্শক, আমরা ওয়ালটন স্মার্ট ফ্রিজ শুনছিলাম পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। আর এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন অর্থনীতি বিশ্লেষক ও পুঁজিবাজার ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স এন্ড জুরিস্টের হেড অফ চেম্বার ব্যারিস্টার এ এম মাসুম। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাকে ধন্যবাদ। আমরা জানি আসলে প্রত্যেকটি দেশকে, বিশেষ করে সারা বৈশ্বিক যে অবস্থান, কোভিড-19 সিচুয়েশনে বেশ অস্বাভাবিক একটি পরিস্থিতির মধ্যে দিয়ে সারা বিশ্বকে এগিয়ে যেতে হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা বা যে অবস্থান রয়েছে সেটির মধ্যে দিয়েও বাংলাদেশের অর্থনৈতিক অবস্থানটি কেমন রয়েছে? আসলে যদি আমরা টোটাল ইকোনমি এক্সপ্লেইন করতে যাই তাহলে আমাদের কিন্তু বাংলাদেশকে পৃথিবী থেকে আলাদা করলে চলবে না। এখন আমরা বাংলাদেশ যে কান্ট্রিগুলিতে এক্সপোর্ট করে মেইনলি, যেমন ধরেন ইউএস এবং ইইউ কান্ট্রিগুলি, রিসেন্টলি আইএমএফ এর একটি অ্যাসেসমেন্ট দিয়ে, যে গ্রোথের অ্যাসেসমেন্ট, সেখানে আইএমএফ বলছে যে ইউএস এর গ্রোথ এবার 6.4% হবে, বিকজ তাদের যে স্টিমুলাস প্যাকেজ অ্যারাউন্ড $5 ট্রিলিয়ন যে ইনভেস্টমেন্ট হয়েছে, এবং এট দি সেম টাইম তাদের প্রায় জেনারেশন আপনার 33% পপুলেশন ভ্যাকসিনেটেড হয়ে গেছে। অ্যাগেইন আমাদের যে ইইউ, তাদেরও গ্রোথ প্রায় 4.4% এক্সপেক্ট করছে, এবং সেটার সাথে সাথে তাদের ভ্যাকসিনেশনও কিন্তু প্রায় আপনার 14% মতো হয়ে গিয়েছে। অ্যাট দি সেম টাইম চায়নারও রিকভারি বোঝা যাচ্ছে যে 8% গ্রোথের মতো যাবে। তো এই যে টোটাল যে কান্ট্রিগুলিতে আমরা এক্সপোর্ট করছি, তাদের যেহেতু ইকোনমি রিভাইভ হচ্ছে, তাহলে যেটা হবে যে আমাদের এক্সপোর্টে এটা রিফ্লেকশন হবে। এবং আপনি সেটা যদি দেখেন, অনলি আমাদের এপ্রিলেই আপনার $3.1 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে, এবং আমাদের টোটাল এই 10 মান্থের যদি আপনি এক্সপোর্ট দেখেন তাহলে প্রায় $32 বিলিয়ন এক্সপোর্ট হয়েছে। সো ইটস এ ভেরি পজিটিভ রিমার্কস। এট দি সেম টাইম যদি আমাদের জিডিপি যে গভর্নমেন্টের যে টার্গেট 7.2 or 7.4, যে 7 পয়েন্ট অ্যাবভ যে টার্গেট, সেটা কিন্তু রিফ্লেকশন আপনি যদি দেখেন আমাদের যে রেমিটেন্স, এবার কিন্তু রেমিটেন্স প্রায় প্রতি মাসেই একটা ভালো প্রায় 2 বিলিয়নের উপরে করে আসছে, এবং সেটার সাথে সাথে আপনি যদি দেখেন আমাদের রিজার্ভ প্রায়
$45 বিলিয়ন মতো কিন্তু হয়ে গিয়েছে। অ্যাগেইন আমাদের যে অ্যাকাউন্ট আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যেটা, যেমন আমাদের এখন চলছে যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেটা প্রায় $6.88 বিলিয়ন, যেটা লাস্ট ইয়ারে এই সময় $214 মিলিয়ন মতো ছিল। তাহলে আমরা যদি দেখি যে আমাদের টোটাল যে ম্যাক্রো ইকোনমিক যে রিফ্লেকশন গুলি সেটা কিন্তু শো করছে যে আমাদের ইকোনমি কিন্তু রিভাইভাল স্টেজ, এবং অনেকেই প্রেডিকশন করছে যদি আমরা ভ্যাকসিনেশনটা প্রপারলি করতে পারি তাহলে হয়তো বা এটা ভি শেপের দিকে যাবে। বাট এখানে আমাদের যেটা প্রবলেমটা শো করছে সেটা হলো যে আমাদের যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ সেইটা কিন্তু 8 থেকে 9% মধ্যে অন অ্যাভারেজ আছে, যেটা কিন্তু 2-3 ইয়ার্স আগেও আমাদের প্রায় 17 to 18% ছিল, যেই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। এট দি সেম টাইম আমাদের যে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ যেটা, সেখানেও কিন্তু এটা 23% অ্যাবভ বা 23% স্ট্যাগন্যান্ট ছিল কয়েক বছর আগেও, বাট এখন কিন্তু সেটা নেমে প্রায় আপনার 12% মতো চলে আসছে। অথচ আমরা দেখতেছি যে ব্যাংকে কিন্তু প্রায় লিকুইডিটি আপনার প্রচুর ফান্ড আছে, অ্যারাউন্ড 2 লাখ করোড় উপরে, যেখানে 60 to 70,000 করোড় টাকার মতো আছে, যেটা হলো আপনার লিকুইডিটি বা ক্যাশ ফর্মে আছে। তো ব্যাংক সেখানে এই ডিসবার্সমেন্ট বা যে লোনটা বা ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু প্রমোট করছে না টু দি প্রাইভেট ইনভেস্টার্স যারা। এখন এই জায়গাটা আপনাকে আমার মনে হয় যে অনেক নজরদারি করতে হবে। পাবলিক ইনভেস্টমেন্ট গ্রোথও কিন্তু আমাদের কম, সেটা কিন্তু প্রায় 8% এর মতো। অথচ আমাদের যে এডিপির যে ফান্ড, আপনার অ্যানুয়াল ডেভেলপমেন্ট যে ফান্ড, সেখানে কিন্তু আমাদের 2,09,000 করোড় টাকা, সেখানে অনলি 46% যেটা আপনার এই 10 মান্থসে ডিসবার্স হয়েছে। তাহলে এই মে এন্ড জুন যদি আমরা কম্পেয়ার ধরি, তাহলে তো আমাদের রেস্ট অফ দি ফান্ড কোনোভাবেই কিন্তু আপনার সেই ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে আপনার যে এডিপির যে ইনভেস্টমেন্টটা, সেটা কিন্তু আমাদেরকে সবসময় গভর্নমেন্টের যেটা উচিত, আমরা আগেও দেখেছি 50 to 55% এর বেশি তারা ব্যবহার করতে পারছে না, করতে পারে না, সেটাকে কিন্তু তাদেরকে বাড়াতে হবে। এট দি সেম টাইম আপনি দেখেছেন যে আমাদের হেলথ ক্রাইসিস চলতেছে, সেই হেলথ ক্রাইসিস চলাকালীনও আমাদের যে 12,000 করোড় টাকার যে ইনভেস্টমেন্টটা অ্যালোকেট করা ছিল, সেখানে অনলি এই 10 মান্থসে 3,000 করোড় টাকা, 9,000 করোড় টাকা এখনো লেফট আউট আছে, যেটা কিন্তু এখন পর্যন্ত সেটা ইনভেস্টমেন্ট হয়নি। এবং এই যে যেই জায়গাটা ডেভেলপ করা দরকার, কারণ আপনার আমাদের যে পভার্টি রেটটা আমরা কমিয়ে ফেলেছিলাম, প্রায় 9 to 12% এর মধ্যে নিয়ে আসছিলাম, সেটা কিন্তু এবার নাকি শুট করে অ্যারাউন্ড আপনার 29% এর দিকে চলে যাচ্ছে। তাহলে যদি আমরা এক্সপেন্ডিচার বা ইনভেস্টমেন্ট, কারণ আমাকে গভর্নমেন্টকে ইকোনমিকে যদি রান করতে হয়, ইকোনমিকে যদি সচল রাখতে হয় এবং দরিদ্রকে যদি বাঁচাতে হয়, তাহলে এখানে একটাই স্লোগান হওয়া উচিত, সেটা হলো যে এক্সপেন্ডিচার। তাহলে সেই এক্সপেন্ডিচারটা প্রাইভেট এবং আপনার পাবলিক দুই সেক্টর থেকেই হতে হবে, এবং সেটার জন্য আপনাকে যে যদি যে কোনো ধরনের যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, কারণ আপনি যখনই ইনভেস্টমেন্টে যাবেন, এই যদি এডিপির ফান্ড যদি ইনভেস্টমেন্ট হতো, তাহলে কিন্তু এখানে অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো। এই যদি আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ এবং প্রাইভেট ক্রেডিট গ্রোথ যদি ইনক্রিজ করতো, তাহলেও কিন্তু এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আপনার বাড়তো এবং অনেক এমপ্লয়মেন্ট হতো। এট দি সেম টাইম আপনি দেখেন আমাদের যে এই গভর্নমেন্ট ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে যেটা এক্সপেক্ট করছে যে অ্যাসেসমেন্ট, প্রায় 85,000 করোড় টাকার মতো লস, আমাদের ইকোনমিক লস এই কোভিড এর কারণে। এটা হয়তো বা প্র্যাকটিক্যালি আরো অনেক বেশি, যেটা রিকভার করতে গেলে কিন্তু আমাদের প্রায় 3 to 5 ইয়ার্স এর মতো সময় লাগবে। সেটা আসলে শুধু বাংলাদেশই নয়, সারা বৈশ্বিক একটি ব্যবস্থাপনা রয়েছে। যে জায়গায় আপনার বেশি ইনভেস্টমেন্ট দরকার, যে এসএমই সেক্টর, আপনি দেখেছেন যে স্টিমুলাস প্যাকেজ এবং মাঝারি শিল্প, যেখানে লার্জ ইন্ডাস্ট্রির যে 30,000 করোড় সেটা ডিসবার্স হয়ে গিয়েছে, আপনার এক্সপোর্টের যে 10,000 করোড় সেটা ডিসবার্স হয়ে গিয়েছে, কিন্তু এসএমই সেক্টরে এসে আপনার যে সেটা কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। জি, শুধু বাধাগ্রস্ত। আপনি দেখেন টোটাল যে ডিমান্ড এই সেক্টরে, সেটার অনলি 6%, অথচ তারাই কিন্তু আমাদের অর্থনীতির বড় একটা চালিকা শক্তি। জি জনাব মাসুদ, যে আপনার ইকোনমিকে, জি আমরা আবার আলোচনায় ফিরবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে ছিলেন অর্থনৈতিক বিশ্লেষক ও পুঁজিবাজার কোম্পানি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার এম মাসুম। আমরা তার সাথে আবার আলোচনায় সংযুক্ত হচ্ছি। জনাব মাসুম, আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম যে সার্বিক অর্থনৈতিক অবস্থান, আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান, তার সাথে সাথে আমাদের সারা বৈশ্বিক যে অবস্থান, সামনের দিনগুলোতে আসলে এই জায়গাগুলো আমরা কি ধরনের প্রত্যাশা রাখবো এটি পুনরুদ্ধারে? আসলে এখন দেখেন আমাদের কিছুদিন পরেই বাজেটের যে আসছে এই জুনে, আপনি লাস্ট ইয়ারের যে আমাদের বাজেট করা হয়েছিল সেই বাজেটটা প্রিজাম্পশন ছিল যে 3 to 4 মান্থসের মধ্যে আমাদের যে কোভিড এর এই সিনিয়রটা থাকবে না, কিন্তু সেটা রং অ্যাসেসমেন্ট ছিল। কিন্তু এবার আমার কাছে যেটা মনে হয় যে যখন বাজেট হচ্ছে এই জিনিসটাকে কনসিডারেশন নেবে এবং 3 to 5 ইয়ার্স এর একটা অ্যাজাম্পশন বা অ্যাসেসমেন্ট থাকবে যে প্ল্যানিংটা হবে সেভাবে, এবং সেখানে আপনার মেইন প্রায়োরিটি দেওয়া উচিত এক্সপেন্ডিচার এবং আমাদের এমপ্লয়মেন্ট। এবং এই এক্সপেন্ডিচারে যদি হয় লিকুইড ফর্ম, সেটা হলো যে দরিদ্র যারা, তাদের হাতে যেভাবেই হোক আপনাকে অর্থ পৌঁছাতে হবে। এবং যদি তা হয় তাহলে যেটা হলো ইকোনমি রিসার্কেল বা ইকোনমিকে ফাংশনিং হবে। তাহলে এই জায়গাটাতে আপনাকে যেভাবে হোক এসএমই সেক্টরটাকে অর্থ বাড়াতে হবে, এবং সেটা করার জন্য আপনাকে ব্যাংকগুলি যে কোলাটেরাল চাচ্ছে সেই কোলাটেরালটাকে এক্সেম্পট করতে হবে। কারণ বাংলাদেশ ব্যাংকের কিন্তু একটা আছে যে 25 লাখ টাকা পর্যন্ত আপনি পার্সোনাল গ্যারান্টি ছাড়াই দিতে পারবেন, এবং সেখানে কিন্তু এই যে অ্যাসোসিয়েশনগুলি আছে যেমন ঢাকা চেম্বার অফ কমার্স এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েশন আছে তাদের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, এবং তাদেরকে নিয়ে এই এসএমই সেক্টর বা কুটির শিল্প যেটা আছে এখানে আপনাকে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। আরেকটা যেটা হলো এসএমই ফাউন্ডেশন, পিকেএসএফ এবং মাইক্রো ক্রেডিট, এগুলো এদেরকে আপনাকে আরো বেশি কাজে ব্যবহার করাতে হবে। তো আমাদের যে স্লোগানটা এখন হওয়া উচিত সেটা হলো যে এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার, আপনাকে খরচ বাড়াতে হবে। এবং সেজন্য গভর্নমেন্টকে যদি খরচ বাড়াতে হয় তাহলে গভর্নমেন্টকে যেটা দরকার হবে সেটা হলো গভর্নমেন্টের রেভিনিউ বাড়াতে হবে। কিন্তু আমরা দেখছি যে আমাদের যে রেভিনিউ, আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটা 9.3 বা 10% এর নিচে, এবং সেটা কিন্তু অনেক দিন ধরেই আপনার এই স্টেজেই আছে। আপনি যদি একটু ডেভেলপড ইকোনমিতে দেখেন তাদের কিন্তু ট্যাক্স জিডিপি রেশিও প্রায় 36%, আর যদি ডেভেলপিং কান্ট্রি অন এন অ্যাভারেজ 26%, ইভেন পাকিস্তানের 15.5%, আপনার নেপালের 23%, ইন্ডিয়ার 20%। সো আমাদের এখানে ট্যাক্স জিডিপি বাড়াতে হবে। তাহলে যদি ট্যাক্স জিডিপি বাড়াতে হয় আপনাকে কমপ্লিটলি এটাকে ডিজিটালাইজ ফর্মে করতে হবে। যেমন যে কোনো ট্যাক্সের আপনি দেখবেন দুটো ভাগ, একটা হলো পরোক্ষ এবং প্রত্যক্ষ, এবং সেটা হয় 50-50%। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে পরোক্ষ পার্সেন্টেজ 65 বলে, কিন্তু আমার মনে হয় আরো অনেক বেশি। তো সেই জায়গাটা কাজ করার আছে। যেমন আমাদের যে স্ট্রাকচার যেটা দিয়ে করবেন আপনি, সেই আইনগুলি সেটাই কিন্তু অনেক ব্যাকডেটেড, যদিও এটা গভর্নমেন্ট হাতে নিয়েছে খুব ইমিডিয়েটলি সেটা অ্যামেন্ড করার। যেমন ধরেন আপনার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, আমাদের কাস্টমস অ্যাক্ট 1969, যদিও এটা কাস্টমস অ্যাক্ট 2020 করছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2020 করছে। আমাদের ভ্যাট যেটা 2012, এটা কিন্তু এই 2019 পর্যন্ত প্রায় 5 to 7 ইয়ার্স নিয়েছে তারা এটা ইমপ্লিমেন্ট করতে। কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে যে প্রথমে তাদের যেটা ছিল ইসিআর, এখন ইএফডি, আবার এনএসডব্লিউ, কিন্তু যেভাবে পৃথিবীর অন্যান্য দেশে ডেভেলপমেন্ট টেকনোলজি ডেভেলপ করছে আপনাকে কিন্তু সেটার সাথে পেস রাখতে হবে। যদি আপনি সেটার সাথে যদি পেস না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে না। এবং এই একটা সেক্টর যেটা এনবিআর, আপনি যত ইনভেস্ট করবেন সেখান থেকে কিন্তু প্রায় কয়েকশো গুণ বেশি আপনি এখানে রিটার্ন পাবেন। আমাদের ধরেন যারা টিন আছে তাদের অ্যারাউন্ড কত 50 লাখের মতো যাদের টিন আছে, এবং এই রিটার্ন সাবমিট যারা করছে অ্যারাউন্ড 22 লাখ, কিন্তু যারা ট্যাক্স অরিজিনালি পে করছে তারা হয়তো বা 1%। জি জনাব মাসুম, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। জি, ইন্ডিয়াতে যদি দেখেন জাস্ট ওদের যে আধার করে একটা আছে, যে কোনো ট্রানজাকশন হলে আধারে যে হিট করে। তো আমাদেরও নাকি এনবিআর যেটা চেষ্টা করতেছে এনএসইউডব্লিউ একটা করতে, যেটাকে সমস্ত কিছু সেন্ট্রাল হবে, যে সিঙ্গেল উইন্ডো হবে, যেটা যে কোনো ট্রানজাকশন হলে সেখানে হিট করে। বাট আমার মনে হয় কাজগুলি অনেক স্পিড আপ করা উচিত, তাহলেই আমাদের ইকোনমি
ফ্লো করবে। তাহলে মেইন যেই জায়গাটা আমাদের থাকতে হবে সেটা হলো এক্সপেন্ডিচার। গভর্নমেন্টকে ওই ফিসক্যাল ডিফিসিট বাড়লেও এই জায়গাটা তাদেরকে কাজ করতে হবে। এখন এক্সপেন্ডিচারের দিকে যেতে হবে, নজর দিতে হবে। একদিকে অপচয় কমাতে হবে, তার দিকে আবার আমাদের স্বচ্ছতা জবাবদিহির মাধ্যমে এই জায়গাগুলো দেখতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখবো সামনের দিনগুলোতে সরকার এই জায়গায় নজর দিবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম অর্থনীতি ও কোম্পানি আইন বিশেষজ্ঞ ল ফার্ম দ্য লয়ার্স এন্ড হেড অফ চেম্বার ব্যারিস্টার এ মাসুম। এবার নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 2:30 আবার ফিরবে 21 বিজনেসে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।